কল্পনা করুন এমন একটি গল্প যেখানে একটি সাধারণ পরিবার অসম্ভব প্রতিকূলতার মুখোমুখি হয়। 3 ভাই এবং তাদের ছোট্ট একটি বোন এবং তাদের সংগ্রাম। জি দর্শক, আজ আমরা আপনাদেরকে নিয়ে যাব রায়ানের সেই চমকপ্রদ জার্নিতে, যেখানে তিনি শুধুমাত্র একজন ভাই হিসেবে নয়, একজন রক্ষক হিসেবেও নিজের পরিচয় করে তুলেছেন। তো দর্শক, স্বাগতম আপনাদেরকে জেড সিনে ক্রনিকলসে। তো আর দেরি না করে চলুন গল্প শুরু করা যাক। রায়ান সিনেমার শুরুতে আমরা এক আবেগঘন মুহূর্তের সাক্ষী হই। একটি গর্ভবতী মা সন্তান জন্ম দিচ্ছে, আর সেই সময় আমরা কেন্দ্রীয় চরিত্র রায়ানকে তার 2 ভাইয়ের সাথে কথা বলতে দেখি। রায়ান তার ছোট 2 ভাইকে জিজ্ঞাসা করে যে তারা কি চায়। 2 ভাই একই সাথে জানায় তারা একটি ছোট্ট ভাই চায়, কিন্তু রায়ানকে জিজ্ঞাসা করা হলে সে বলে তার বোন হলে খুব ভালো হবে। এরপর আমরা দেখতে পাই সেই গর্ভবতী মা একটা মেয়ে সন্তানের জন্ম দেন। রায়ানের মুখে আনন্দের ছাপ স্পষ্ট হয়ে ওঠে, কারণ সে মনে প্রাণে চেয়েছিল তার একটি বোন হোক। তার ইচ্ছা পূর্ণ হওয়ার পর রায়ানের বাবা মা পূজারীকে ডেকে তাদের কন্যার নাম করার অনুরোধ করেন, কিন্তু রায়ান তখন দৃঢ়ভাবে জানায় যে সে নিজেই তার বোনের নাম রাখবে, আর সে তার বোনের নাম রাখে দুর্গা। একদিন রায়ানের বাবা মা তাদের সন্তানদের বাড়িতে রেখে এবং রায়ানকে তার ছোট ভাই বোনদের দেখাশোনার দায়িত্ব দিয়ে কোনো কাজে মেলায় চলে যান, কিন্তু 2 দিন পেরিয়ে গেলেও তারা আর ফিরে আসে না। এই কঠিন পরিস্থিতিতে রায়ান তার 2 ভাই এবং বোনকে নিয়ে ওই গুরুজির বাড়িতেই আশ্রয় নেয়। কিন্তু শীঘ্রই আমরা জানতে পারি সেই গুরুজি ছিল একজন নিঃস্ব ব্যক্তি, যিনি রায়ানের বোন দুর্গাকে একটি অপরিচিত লোকের কাছে বিক্রি করার পরিকল্পনা করে। রায়ান সেই ষড়যন্ত্রের কথা দেয়ালের ওপাশ থেকে শুনে ফেলে এবং তার বোনকে বাঁচানোর জন্য সে সেই রাতেই গুরুজিকে হত্যা করে। এরপর রায়ান তার 2 ভাই এবং বোনকে নিয়ে একটি ট্রাকে করে গ্রামের জীবন ছেড়ে শহরের পথে রওনা হয়। শহরে পৌঁছানোর পর রায়ান এবং তার ভাই বোনদের জীবনে নতুন এক মোড় নেয়। সেখানে তাদের দেখা হয় ট্রাক চালক শেখারের সাথে, যিনি তাদের আশ্রয় দেন এবং রায়ানকে কাজের সুযোগ করে দেন। এভাবেই তারা শহরের জীবনে খাপ খাইয়ে নিতে শুরু করে এবং ধীরে ধীরে বছরগুলো পেরিয়ে যায়। সিনেমার পরের অংশে আমরা দেখতে পাই চেন্নাইয়ের উত্তরাঞ্চলের একটি ব্যস্ত রাস্তার পাশে একটি ফাস্টফুড কার্টে কর্মীরা খুবই ব্যস্ত, কিন্তু তাদের মধ্যে একজন ব্যক্তির উপস্থিতি বিশেষভাবে চোখে পড়ে। এই হচ্ছে সেই রায়ান, যিনি এখন সেই ফুড কার্টের মালিক। সময় অনেকটা পেরিয়ে গেছে এবং আমরা দেখতে পাই শেখার নামের এক ব্যক্তি 2 লোকের সাথে কথা বলছে, যারা একটা খাবারের দোকান নিজেদের আয়ত্তে নেওয়ার চেষ্টা করছে। তারা শেখারের কাছে জানতে চায় যে কার সাথে কথা বললে তাদের উদ্দেশ্য সফল হবে। শেখার তখনই বলে ওঠে যে সময় যদি খারাপ হয় তাহলে মানিকামের সাথে কথা বলো, যদি সময় আরো খারাপ হয় তাহলে মুথুর সাথে কথা বলো, আর যদি তোমাদের জন্মটাই ভুল হয় তাহলে রায়ানের সাথে কথা বলো। এরপর আমরা দেখতে পাই মুথু এসে শেখারের কাছে জানতে চায় যে তার ছোট ভাই মানিকাম কোথায়। শেখার জানায় যে মানিকাম ভালো মানুষ হওয়ার জন্য পড়ালেখা করছে, তাই সে নিশ্চয়ই কলেজেই আছে। সিনেমা ছুটিয়ে এবার কলেজের দিকে চলে যায়। আমরা দেখি মানিকাম কলেজের ওয়াশরুমে আছে। তখন কিছু ছাত্র এসে তার উপর হামলা করে। এই হামলা মূলত ছাত্র রাজনীতির কারণে, কারণ তারা চায় না মানিকাম ছাত্রদের মধ্যে নিজের প্রভাব বিস্তার করুক। কিন্তু মানিকামও তাদের পাল্টা জবাব দিয়ে দেয় এবং তাদেরকে দৃঢ়ভাবে হুঁশিয়ার দেয় যেন তারা ভবিষ্যতে এমন কোনো ঝামেলা না করে। দৃশ্যটি আবার মুথুর দিকে ফিরে আসে। সেই লোক দুটো মুথুকে জিজ্ঞাসা করে তারা তার দোকান কিনতে চায়, তার জন্য কত টাকা দিতে হবে। মুথু মজার ছলে বলে যে 200 কোটি টাকার বিনিময়ে সে দোকান দিয়ে দিবে। এই উত্তরে লোক দুটো রেগে গিয়ে বলে যে তারা এখানে মস্করা করতে আসেনি। হঠাৎ করে আমরা দেখতে পাই মুথু এবং ওই 2 লোকের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। মুথু এক লোকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করে। সেখানে মেঘালয়া নামের এক মেয়ে হাজির হয়, যে কিনা হচ্ছে মুথুর গার্লফ্রেন্ড। সে এসে মুথুকে মারধর করতে থাকে, কেননা মুথু সারাদিন মদ খায় এবং মারামারিতে ব্যস্ত থাকে। মেঘালয়া মুথুর উপর প্রচন্ড রেগে যায়, কারণ সে গতকালকে অন্য এক মেয়ের সাথে দেখা করতে গিয়েছিল। রাত করে সেখান থেকে মেঘালয়া চলে যায়। এরপর আমরা দেখি মেঘালয়া রায়ানের সাথে তার ছোট ভাই মুথুর ব্যাপারে কথা বলতে আসে। তো এরই মধ্যে আমরা জেনে গেছি যে রায়ানের যে 2 ছোট ভাই ছিল তার একজন হচ্ছে মুথু এবং আরেকজন হচ্ছে মানিকাম। তো মেঘালয়া তখন রায়ানকে অনুরোধ করে সে যেন তার ছোট ভাইকে বোঝায় যে সে তাকে কতটা ভালোবাসে। এদিকে আমরা দেখতে পাই মানিকাম রায়ানকে তার কাজে সাহায্য করছে। রায়ান মানিকামকে জিজ্ঞাসা করে যে সে কি মুথুর ব্যাপারে কিছু জানে কিনা। মানিকাম বলে যে সে কিছুই জানে না, যদিও তার চেহারা স্পষ্ট হয় সে মিথ্যা বলছে, কারণ সে তার মেজ ভাই মুথুকে রক্ষা করতে যাচ্ছে। পরে মুথু এসে রায়ানের কাছে দাঁড়ায়। রায়ান তাকে জিজ্ঞাসা করে যে সে কোথায় ছিল। মুথু বলে সে শেখারের সাথে জরুরি কাজে ব্যস্ত ছিল। রায়ান তখন ইঙ্গিত করে যে মেঘালয় তার কাছে এসেছিল এবং মুথুর ব্যাপারে অভিযোগ করেছে। রায়ান তাকে পরামর্শ দেয় যে মেঘালয় খুব ভালো মেয়ে এবং তার সাথে এরকম না করতে। এরপর 3 ভাই কাজ শেষ করে বাড়ির দিকে রওনা হয়। এখানে আমরা তাদের বোন দুর্গাকে দেখতে পাই, যে এখন অনেকটা বড় হয়ে গেছে। এই দৃশ্য দেখে বোঝা যায় যে 3 ভাই এবং তাদের আদরের ছোট বোন একটা সুখী জীবনযাপন করছে। রায়ান তার ছোট 2 ভাই মুথু এবং মানিকাম এবং তার বোন দুর্গাকে নিয়ে একটা ছোট্ট বাড়িতে বসবাস করছে। সকালে শেখার রায়ানের সাথে কথা বলতে আসে
এবং জানায় গতকাল বারে একটা ঝামেলা হয়েছে। রায়ানের চেহারা দেখেই বোঝা যায় যে এই ঝামেলাটা তার মেজো ভাই মুত্তুই ঘটিয়েছে। শিখার জানায় যে তাদেরকে দুরাই ভাইয়ের সাথে কথা বলতে হবে। রায়ান এবং শিখার তখনই দুরাই ভাইয়ের বাসার উদ্দেশ্যে রওনা হয়। এরপর আমরা জানতে পারি চেন্নাই এলাকায় দুটি বড় গ্যাং আছে, একটি দুরাইয়ের এবং আরেকটি সেতু রহমানের, যাকে সবাই সেতু নামে চেনে। সেতু দুরাইয়ের বাবাকে হত্যা করেছিল, যার ফলে তারা দুজনেই শত্রুতে পরিণত হয়। এলাকার চাঁদাবাজি, ছিনতাই, খুন সবকিছু নিয়ন্ত্রণ করত এই স্থানীয় দুই গ্যাং। ঠিক তখনই গল্পের নতুন এক চরিত্রের আগমন ঘটে, পুলিশ কমিশনার সার্গুনাম। আমরা দেখি একজন পুলিশ অফিসার সার্গুনামকে দুরাই এবং সেতুর কার্যকলাপ সম্পর্কে বিশদভাবে আলোচনা করে জানাচ্ছে। সার্গুনাম নিজে একটা চতুর পরিকল্পনা তৈরি করে দুই গ্যাংয়ের মধ্যে সংঘাত বাঁধানোর জন্য। তার মাথায় একটা দারুণ পরিকল্পনা রয়েছে, সেটা এখানেই বোঝা যায়। দুরাইয়ের একজন ছেলে আছে যে বিদেশে পড়াশোনা করে, আর সেতুর দুইজন স্ত্রী আছে যা একে অপরকে অপছন্দ করে, তাই সেতু তার দ্বিতীয় স্ত্রীকে আলাদা বাড়িতে রাখে। রায়ান এবং শেখর যখন দুরাইয়ের সাথে দেখা করতে আসে, তখন সেতু এবং দুরাইয়ের মধ্যে একটি মিটিং চলছিল। মিটিং শেষে রায়ান দুরাইয়ের সাথে দেখা করতে ভেতরে যায়। দুরাই তাকে সতর্ক করে দেয় যে তার ভাই মুথু গতকাল একজন লোকের মাথায় বোতল দিয়ে আঘাত করেছে। রায়ান প্রতিশ্রুতি দেয় যে এই ধরনের ঘটনা আর কখনো ঘটবে না এবং বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে দুর্গা রায়ানকে জানায় যে পুলিশ তার মেজো ভাই মুথুকে তুলে নিয়ে গেছে। রায়ান থানায় গিয়ে পুলিশের কাছে তার ভাইকে ছেড়ে দেওয়ার অনুরোধ করে, কিন্তু পুলিশ জানায় যে মুথুর আচরণই এরকম। পুলিশের মতে মামলা তুলে না নিলে মুথুকে ছাড়া সম্ভব হবে না। রায়ানের পর হাসপাতালে সেই লোকের সাথে দেখা করতে যায় যার মাথা মুথু ফাটিয়ে দিয়েছিল, এবং তাকে গিয়ে সে অনুরোধ করে মামলাটি তুলে নিতে। কিন্তু লোকটি রাজি না হওয়ার পাশাপাশি উল্টো আরো হুমকি দিয়ে দেয় যে মুথু জেলের মধ্যেই থাকবে। তখন আমরা রায়ানের সেই ভয়ঙ্কর রূপ দেখতে পাই। সে লোকটিকে হুমকি দেয় যে তার ভাই জেলে যাবে না, বরং সে নিজে জেলে যাবে, আর তার বদলে দরকার হলে সে লোকটির গলা কেটে ফেলবে। এরপর রায়ান থানায় গিয়ে পুলিশকে জানায় যে লোকটি মামলা তুলে নিয়েছে এবং বলে যে সে অনুরোধ করার কারণে এই লোকটি রাজি হয়েছে। আমরা তখনই বুঝতে পারি রায়ান তার খারাপ দিকগুলো সবার সামনে প্রকাশ করে না, যা নিজের মধ্যে চেপে রাখে, কারণ তার জীবনটা শুরু থেকেই কষ্টের মাধ্যমে গড়ে উঠেছে। এরপর আমরা সেই পুলিশ কমিশনারকে দেখতে পাই যে একটা নতুন পরিকল্পনা তৈরি করেছে দুই গ্যাংয়ের মধ্যে সংঘাতটা বাড়ানোর জন্য। এক পুলিশ অফিসার যখন জিজ্ঞাসা করে, স্যার আপনি এটা নিয়ে এত চিন্তিত কেন, তখন কমিশনার জানায় যে সে তার বাবা অনেক বছর আগে এখানকার পুলিশ অফিসার ছিলেন এবং এই গ্যাংগুলোই তার বাবাকে রাস্তায় পুড়িয়ে মেরে ফেলছিল। এতক্ষণ আমরা বুঝতে পেরে গেছি যে এই কমিশনারের মাথায় আসলে কি চলছে। পরে আমরা দেখি মেঘালয় এবং মানিকামের মধ্যে একটা কথোপকথন হয়। মেঘালয় জানায় যে তোমার বড় ভাই রায়ান এত গম্ভীর কেন? তখন মানিকাম বলে তার ছোটবেলাটা খুব কষ্টে কেটেছে এবং আমাদের বড় করার জন্য তাকে অনেক কষ্ট করতে হয়েছে। সে আরো জানায় যে সে তার মেজো ভাই মুথুর সাথে বেশি ঘনিষ্ঠ এবং মুথু তার জন্য যে কোনো কিছু করতে পারে। এরপর আমরা দেখতে পাচ্ছি যে মুথু আবারও মদ খাওয়া শুরু করে এবং ইমোশনাল হয়ে তার গার্লফ্রেন্ড মেঘানের কাছে গিয়ে ক্ষমা চায়। এখন তাদের মধ্যে একটা আবেগপ্রবণ মুহূর্ত দেখা দেয়। তারপর আমরা দেখতে পারি মানিকামকে একজন পুলিশ অফিসার গাড়িতে তুলে নিয়ে যাচ্ছে এবং তাকে হুমকি দিচ্ছে যেন সে এই স্টুডেন্ট ইলেকশন থেকে সরে দাঁড়ায়। মানিকাম যখন বড় ভাই রায়ানের কাছে এসে এই ব্যাপারটা জানায়, তখন রায়ান তাকে পরামর্শ দেয় যে এখান থেকে সরে দাঁড়ানোই ভালো হবে, কারণ তাদের পরিবার খুব সাধারণ এবং স্টুডেন্ট পলিটিক্সের জটিলতায় জড়ানো মানে বিপদে পড়া। কিন্তু মেজো ভাই তাকে সাহস দেয় এবং বলে যে সেই কেন এটা তার বড় ভাইকে বলতে গেল, তাকে বললেই পারত। রায়ান তার ছোট দুই ভাইকে বোঝানোর চেষ্টা করে এই সংঘাত এবং ঝামেলার জীবন থেকে দূরে থাকতে হবে এবং তাদের ছোট বোন দুর্গার বিয়ের প্রস্তুতি নিতে হবে, কারণ খুব শিগগিরই দুর্গাকে দেখতে ছেলেপক্ষ আসছে। তারপর সিন শিফট হয় সেতুর বাড়িতে। সেখানে দেখা যায় সেতুর প্রথম স্ত্রী তার সাথে ঝগড়া করছে, কারণ সে তার দ্বিতীয় স্ত্রীকে বেশি সময় দিচ্ছে। সেতু যখন বাড়ি থেকে বের হচ্ছিল, তখন কিছু অজানা গাড়ি এসে সেতু এবং তার লোকদের উপর হামলা করে বসে। সেতু কোনো মতে সেখান থেকে প্রাণে বেঁচে যায়। পরে জানা যায় এই হামলার পেছনে পুলিশ কমিশনারের হাত ছিল, যে চেয়েছিল সেতু মনে করে এটা তার প্রতিপক্ষ দুরাইয়ের কাজ। সাক্ষী রাখার প্রয়োজন না হওয়ার জন্য কমিশনার সেই পাড়াতে গুন্ডাগুলোদেরকে মেরে ফেলে যারা সেতুর উপর হামলা করেছিল। এদিকে দুর্গাকে দেখতে ছেলেপক্ষ আসে এবং তার যৌতুক দাবি করে বসে। রায়ান তার বোনকে খুব ভালোবাসে, তাই সে তার সমস্ত জমানো টাকা দিয়ে দিতে চায়, কিন্তু মেজো ভাই মুথু এই প্রস্তাবটা মানতে রাজি না। রাতে 4 ভাই বোন একসাথে বসে আলোচনা করে, যেখানে মুথু তীব্র প্রতিবাদ জানায়। মুথু যখন রায়ানের উপর জোর করে কথা বলে, তখন দুর্গা জানায় যে সে এমন পরিস্থিতিতে বিয়ে করবে না। রায়ান তখন বলে যে তাদেরকে সে এতদিন ধরে বড় করেছে, যখন তাদের কিছু ছিল না তখনও তারা ঠিকভাবে বেঁচেই ছিল। পরের দিন মেঘালয়ের বাবা মুথুকে মদ্যপানে আসক্ত বলে অপমান করে। এতে মুথু রেগে গিয়ে মেঘালয়ের বাবার গায়ে হাত তোলে। এখানেই বোঝা যায় মুথু অত্যন্ত শৃঙ্খল এবং অসাগে।
এই ঘটনার পর মুথু আবার মদ খেতে শুরু করে এবং সেই বারে দুরাইয়ের ছেলেরা উপস্থিত ছিল। সেতু তার লোকদের পাঠায় দুরাইয়ের ছেলেকে মারার জন্য, কেননা সেতু মনে করেছিল যে তার উপর যে হামলা হয়েছিল সেটা দুরাইয়ের লোকই করেছিল। মুথু যখন বাড়ি বসে মদ খাচ্ছিল তখন সেখানে মেঘালয় এসে মুথুকে নানাভাবে বকাঝকা করতে থাকে এবং তাকে ধিক্কার জানিয়ে চলে যায়। তখন সেখানে পাড়ের মধ্যে দুরাইয়ের লোকেরা বসে মুথুর উপর হাসাহাসি করতে থাকে। তখন তাদের মাঝখানে একটা সংঘর্ষ হয়। ধস্তাধস্তির এক পর্যায়ে মুথু দুরাইয়ের ছেলেকে মেরে ফেলে, আর সেখানে সেতুর লোকও দুরাইয়ের লোকদের উপর হামলা করে বসে। আর দুই দলের এই ধস্তাধস্তিতে সবাই একে অপরকে প্রায় খুনই করে ফেলে। এদিকে মুথু অনেক রাত করে বাড়ি না ফেরায় রায়ান এবং বাকিরা চিন্তায় পড়ে যায়। রায়ান তার ছোট ভাইকে নিয়ে মুথুকে খুঁজতে বের হয়। অন্যদিকে পুলিশ কমিশনার তার এই প্ল্যানটা কতটুকু কাজ করেছে সেটা দেখার জন্য বারে পৌঁছায়। যখনই বার থেকে ফেরত আসবে তখন গ্যাংস্টারদের মধ্যে একজন জীবিত ছিল, কিন্তু কমিশনার তার ছোট অফিসারকে তাকেও হত্যা করার জন্য আদেশ দেয়। পুলিশ কমিশনারের বাইরে গাড়িতে বসে থাকা অবস্থায় দেখে যে রাস্তার ধারে কেউ পেটের মধ্যে ছুরি নিয়ে পড়ে আছে, কিন্তু সে তখন পর্যন্ত সেই মুথুকে চেনে না। কমিশনার তার লোককে মুথুর ছবি তুলতে বলে। রায়ান এবং দুর্গা ফোন করে জানায় যে ততক্ষণে মুথু বাড়ি ফিরে গেছে, কিন্তু সে ছুরিকাহত অবস্থায় সোফায় পড়ে আছে। রায়ান বুঝে যায় যে মুথু আবার কোনো বড় সমস্যা জড়িয়েছে। ঠিক তখনই শেখর ভাইয়ের ফোন করে জানায় যে মুথু দুরাইয়ের ছেলেকে মেরে ফেলেছে। রায়ানের মুখে তখন আতঙ্কের ছাপ দেখা যায়। এরপর দুরাই ভাই ফোন করে জানায় যে মুথুকে তার কাছে হস্তান্তর করতে হবে, না হলে সে এসে রায়ানের পুরো পরিবারকে হত্যা করবে। এদিকে দুরাই ভাইয়ের ছেলে মারা যাওয়ায় পুরো বাসায় শোকের ছায়া নেমে আসে এবং দুরাই নিজেও ক্ষোভে জ্বলতে থাকে। ঠিক তখনই তার বাড়ির কারেন্ট চলে যায় এবং বাইরে থেকে মারামারির আওয়াজ শোনা যায়। তারপরই আমরা দেখতে পারি সেই দুর্দান্ত সিন এবং রায়ানের ভয়ঙ্কর রূপ। রায়ান তার দুই ভাই মুথু এবং মানিকামকে নিয়ে দুরাই ভাইয়ের বাসায় আসে এবং দুরাই ভাই আর তার পুরো দলকে নির্মমভাবে হত্যা করে দেয়। এরপর রায়ান তার মেজো ভাইকে মুথুকে সতর্ক করে যে তুই যদি আমার রক্ত না হতি তাহলে তোকেও আমি মেরে ফেলতাম। সকালে পুরো এলাকা হতবাক হয়ে যায় যে এত বড় একটা গ্যাংস্টার দলকে কারা হত্যা করেছে। এক ব্যক্তি রায়ানকে সাবধান করে দেয় যে দুরাই ভাইকে কারা যেন হত্যা করেছে, কিন্তু রায়ান এমন আচরণ করে যে এই ব্যাপারে সে কোনো কিছুই জানে না। এদিকে সে তো নিজেই বিভ্রান্তিতে পড়ে যায়, কারণ সেই ঝামেলায় তার দলের লোকও মারা গিয়েছে এবং দুরাইয়ের পুরো গ্যাংও শেষ। তার মাথায় একটাই প্রশ্ন, এই কাজটা করল কে? রায়ান এবং দুর্গার বিয়ে ঠিক হয়ে গেছে, কিন্তু এখনো 5 লাখ টাকা যৌতুকের বাকি রয়ে গেছে। মুথু তার বড় ভাইকে জিজ্ঞাসা করে যে ভাই এখন আমরা টাকা কোথা থেকে জোগাড় করবো, এখন তো দুরাই ভাইও নেই। রায়ান এত ক্ষুব্ধ হয়ে মুথুকে বকাঝকা করে আর বলে যে এত সহজে সে কিভাবে জীবনযাপন করে, তার মাথায় কোনো চিন্তাই কি আসে না। এলাকার সবাই ভাবছে যে দুরাই ভাইকে সেতু খুন করেছে, কিন্তু সে তো নিজে জানে যে এই সত্য বেশি দিন চাপা থাকবে না। এদিকে এলাকায় গুঞ্জন শুরু হয়েছে যে কেউ একজন দুরাই ভাইয়ের পুরো গ্যাং সাফ করে দিয়েছে। রায়ান এক ব্যক্তির সাথে দেখা করতে চায় যিনি মুথুর সঙ্গে বাড়ির মধ্যে মারামারির সময় সেখানে উপস্থিত ছিলেন। রায়ান তাকে অনুরোধ করে যেন এই ব্যাপারে কেউ কিছুই না জানে। সেই ব্যক্তি ভয়ে আশ্বাস দেয় যে সে কাউকে কিছু বলেনি এবং বলবেও না। পুলিশ কমিশনার নিজেও বুঝতে পারছেন এই কাজগুলো কে করেছে এবং সে তো তার লোকজনকে নির্দেশ দেয় এই কাজের পেছনে কে আছে তা খুঁজে বের করার জন্য। অন্যদিকে রায়ান তার বোনের বিয়ের জন্য বাকি টাকা জোগাড় করতে বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি শুরু করছে। পুলিশও বিভিন্ন দোকানে দোকানে জিজ্ঞাসাবাদ শুরু করে দিয়েছে যে দুরাই ভাইয়ের হত্যার পেছনে কে আছে তা জানার জন্য। অবশেষে সেতুর লোকেরা কোনো একভাবে বুঝতে পারে যে এই কাজের পেছনে রায়ান থাকতে পারে। সেতু তাকে ফোন করে দেখা করতে বলে। রায়ান সেখানে গেলে সেতু তাকে জিজ্ঞাসা করে যে তুই একজন সহজ সরল মানুষ, কিভাবে এত বড় গ্যাংস্টারকে মেরে দিলি? রায়ান তখন খুব শান্তভাবেই জবাব দেয় যে ভাই এই কাজ আমার দ্বারা হয়নি। কিন্তু তার আচরণ দেখে সেতু বুঝে যায় যে এই কাজ রায়ানই করেছে। সেতু রায়ানকে তার দলে যোগ দেওয়ার প্রস্তাব দেয়, কিন্তু রায়ান তা প্রত্যাখ্যান করে, বলে যে আমি কাউকে খুন করিনি, আর আমি যদি দুরাইয়ের মতো কাউকে খুন করতে পারি তাহলে আপনাকে খুন করতে আমার কতটুকু সময় লাগবে? এই কথা বলে রায়ান চলে যায়। রায়ান শেখরের সাথে আলাপ করে এবং জানায় যে এলাকায় থাকা এখন আর নিরাপদ, কারণ সেতুর লোকেরা তার উপর সন্দেহ করা শুরু করেছে। কিন্তু শেখর তাকে থামিয়ে দেয় যে সামনে তোমার বোনের বিয়ে, এখন যদি চলে যাও তাহলে টাকা জোগাড় করতে কষ্ট হবে। রাতের বেলা রায়ান তার বোনের বিয়ের জন্য সুদের উপর টাকা ধার নেয়। দুর্গা তখন তার ভাইকে বলে এইভাবে কষ্ট করে এই সময় বিয়েটা না করলে কি হতো না? রায়ান তখন বলে যে পরিবার বলতে আমাদের কিছুই নেই, আমরা 4 জন ছাড়া। তুই বিয়ে করলে তোর সংসার হবে, তোর ছেলে মেয়ে হবে, আর তখনই আমরা এটাকে পরিবার বলতে পারবো। রায়ান যখন তার বোনের জন্য টাকা আনতে যায় সেতুর লোকেরা তাকে ফলো করে এবং তাকে মারার পরিকল্পনা করে। কিন্তু রায়ান তাদের পরিকল্পনা বুঝে ফেলে এবং লুকিয়ে থেকে একজন একজন করে সবাইকে মেরে ফেলে। সেতুর দল যখন রায়ানের পিছু নেয় তখন তারা দেখে রায়ান একজনকে সবার সামনে নৃশংসভাবে হত্যা করছে। এই দৃশ্য দেখে সবাই চমকে যায় এবং রায়ানের ভয়ঙ্কর রূপটি আবারও ফুটে ওঠে।
রায়ান যখন সেতুর লোকদের আক্রমণ করে তখন সেতুর ডান হাত গুরু যে পালিয়ে যায়। এরপর আমরা দেখি রায়ান তার বন্ধু স্টিফেন ভাইয়ের সাথে কথা বলছে। স্টিফেন ভাই রায়ানের অবস্থা দেখে খুবই আতঙ্কিত হয়ে পরামর্শ দেয় যে তারা বেশি দিন এভাবে টিকে থাকতে পারবে না। তখন রায়ান প্রত্যুত্তরে বলে যে তাহলে এর থেকে ভালোই হবে যদি আমরা সেতুকেই মেরে ফেলি। এদিকে রায়ান নিজেই সেতু ভাই এবং তার লোকদের উপর নজর রাখা শুরু করে। অন্যদিকে কমিশনার ফরেন্সিক রিপোর্ট দেখে বুঝতে পারে যে এসব হত্যাকাণ্ড সেতুর কাজ নয়, বরং এবার সেতুর নিজের লোকজনই মারা যাচ্ছে। কমিশনার দুরাইয়ের ছেলে হত্যার ঘটনার সময় মুথুর ছবি তুলে রেখেছিল এবং সেই যোগসূত্র থেকে সে মুথুকে সন্দেহ করতে শুরু করে। অন্যদিকে মেঘালয়া মুথুকে জানায় যে সে প্রেগনেন্ট এবং মুথুকে তার সন্তানকে দেখাশোনা করার জন্য কাজ খুঁজতে হবে। মুথু দোকানে দোকানে গিয়ে কাজের সন্ধান শুরু করে। এদিকে রায়ান সেতুর দিকে নজর রাখতে রাখতে খেয়াল করে যে সেতু যখন তার দ্বিতীয় স্ত্রীর কাছে যায় তখন তার সাথে লোকজন কম থাকে। পুলিশ কমিশনারও মৃত্যুর দিকে নজর আছে এবং রায়ানের উপস্থিতি দেখে সে বুঝতে পারে যে এই সব কিছু রায়ানের কাজ হতে পারে। সে তার অফিসারকে রায়ানের উপর কড়া নজর রাখতে নির্দেশ দেয়। রায়ান তার বোনের বিয়েতে সব দায়িত্ব শেখর ভাইয়ের কাছে বুঝিয়ে দিয়ে সেতুকে মেরে ফেলতে সেই রাতেই বাড়িতে যায়, কিন্তু সেখানে গিয়ে দেখে যে সেতুর লোকেরা তার বোনকেই কিডন্যাপ করে আটকে রেখেছে। রায়ান বুঝে যায় এটা সেতুর একটা চাল ছিল তাকে ফাঁদে ফেলার জন্য। এরপর সেতুর লোকেরা এসে রায়ান ও তার বোনকে মারার জন্য চেষ্টা করে, কিন্তু রায়ান ও তার বোন তাদের সর্বোচ্চ দিয়ে প্রতিরোধ করে এবং পালানোর চেষ্টা করে। রায়ান তার বোনকে বাঁচানোর জন্য একাই লড়াই করে এবং আহত অবস্থায় তাকে একটা অটো রিক্সাতে তুলে দেয়, কিন্তু সেই রিক্সায় সেতুর লোকেরা উঠে পড়ে এবং তার বোনকে আবার ধরে নিয়ে যায়। রায়ান সবাইকে মারতে মারতে আহত হয়ে পড়ে। তখন তার দুই ভাইও সেখানে এসে যোগ দেয়, কিন্তু আমরা হঠাৎ করে দেখি মুথু তাকেই আঘাত করে বসে এবং রায়ান যখন মুথুর হাত থেকে বাঁচতে যায় তখন তার ছোট ভাই মানিকামও তাকে ছুরি দিয়ে আঘাত করে। মানিকাম এই ঘটনায় ভয় পেয়ে যায় এবং মুথুকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। ঠিক তখনই দুর্গা কোথাও থেকে অস্বাভাবিকভাবে এসে রায়ানের কাছে চলে আসে। আমরা দেখতে পাই রায়ানের ছোট ভাই সেতুর দলে যোগ দিয়েছে এবং তার সাথে কাজ করা শুরু করেছে। সেতু তাদেরকে জিজ্ঞাসা করে যে তারা রায়ানকে মেরে ফেলেছে কিনা। তার উত্তর দেয় যে রায়ান তাদের বড় ভাই ছিল। সেতু তখন তাদেরকে অভিনয় সুরে বলে তোদের ভাই, এবং বলে যে তার কাছে খবর এসেছিল কেউ তাকে মারতে যাচ্ছে, কিন্তু সে জানতো না তাকে কে মারতে যাচ্ছে। রায়ান গুরুতর আহত অবস্থায় দুর্গা এবং শেখর ভাইয়ের সহায়তায় একটা পাশের ক্লিনিকে পৌঁছায়, কিন্তু ডাক্তার তাদেরকে সাহায্য করতে অস্বীকৃতি জানায় কারণ এটি একটি ক্রিমিনাল কেস। তখন দুর্গা ডাক্তারকে ভয় দেখিয়ে বলে যে যাই লাগে আমার ভাইকে বাঁচাতে হবে। এদিকে সেতুর ডান হাত গুরু সেতুকে জানায় যে রায়ান সম্ভবত মারা গেছে, কিন্তু সেতু নিশ্চিত হতে চায় যতক্ষণ না সে নিজে রায়ানের মৃতদেহ দেখছে। অন্যদিকে মুথু এবং মানিকাম যারা তাদের বড় ভাই রায়ানের সাথে বিশ্বাসঘাতকতা করেছে তারা নিজেদের উপর ঘৃণা এবং ভয় অনুভব করতে থাকে। ফ্ল্যাশব্যাকে দেখা যায় মুথু যখন কাজের খোঁজে ঘুরছিল তখন গুরু অর্থাৎ সেতুর ডান হাত তাকে ফলো করে এবং ফুসলিয়ে ফাসলিয়ে সেতুর কাছে নিয়ে যায়। এটি ছিল সেতুর সাজানো একটি ফাঁদ। সেতু মুথুকে তার গ্যাংয়ে যোগ দেওয়ার প্রস্তাব দেয়, যা মুথু তার ছোট ভাই মানিকামকে জানায়। মানিকাম এতে সামান্য বিরোধিতা করলেও মুথু তাকে বোঝায় যে তারা টাকা উপার্জন করতে না পারায় বড় ভাই রায়ান তাদের উপর কতটা রেগে গিয়েছিল। মুথু উল্টাপাল্টা চলাফেরার কারণে রায়ান মাঝে মাঝে তার উপর চেঁচামেচি করত, যা মুথুর মনে হালকা ক্ষোভ সৃষ্টি করেছে। সে সেতুকে জানায় যে তার বড় ভাই তাকে ভালোভাবে দেখে না। গুরু রায়ানের গতিবিধি নজর রাখার সময় সে দেখে যে রায়ান সেতুর উপর নজর রাখছিল এবং সেতুকে সে সতর্ক করে দেয় যে রায়ানকে তার তিন স্ত্রীর বাসার আশেপাশে দেখেছে। সেতু তখন সিকিউরিটি বাড়ানোর নির্দেশ দেয় এবং একটি পরিকল্পনা তৈরি করে। সে মুথু ও মানিকামকে রায়ানকে হত্যা করতে পাঠায়। ওইদিকে মানিকাম এবং মুথু যখন তাদের এই অপকর্মের কথা একে অপরকে বলছিল তখন তাদের এই কথা দেয়ালের ওপার থেকে শুনে ফেলে শেখর এবং সে গিয়ে এই সব দুর্গাকে জানায়। পরের দিন দুর্গার বিয়ে, কিন্তু দুর্গাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। সবাই ভাবছে যে সে পালিয়ে গেছে। তার ভাইয়েরা তখন দুর্গার খোঁজে শেখর ভাইয়ের কাছে যায়। শেখর ভাইয়ের কথা শুনে তারা বুঝতে পারে যে দুর্গা সব জেনে গেছে এবং তাদেরকে হুঁশিয়ারি দেয় যে রায়ান এখনো বেঁচে আছে। তারা যেন ভুলেও দুর্গার সামনে না পড়ে, কারণ দুর্গা তাদেরকে কখনোই ক্ষমা করবে না। অবশেষে মুথু ও মানিক সেতুর কাছে গিয়ে জানায় যে রায়ান এখনো বেঁচে আছে। সেতু তখন নির্দেশ দেয় যে তাদেরকে রায়ানকে মারতেই হবে। এরপর আমরা দেখি সেতুর লোকজন রায়ানকে মারতে সেই ক্লিনিকারের ভেতরে প্রবেশ করে। মুথু এবং মানিকের মধ্যে একটি গুরুত্বপূর্ণ কথোপকথন হয়। মানিক তার বড় ভাইকে মারার পক্ষে ছিল না, কিন্তু মুথু জানায় যে তাদের আর কোনো উপায় নেই। এরপর কিছু লোক ক্লিনিকে ঢুকে রায়ানকে হত্যা করার চেষ্টা করে, ফলে পুরো জায়গাটি রক্তাক্ত হয়ে যায়। রায়ানকে বাঁচানোর জন্য তার বোন দুর্গা এবং শেখর ভাই প্রাণপণ চেষ্টা করে। এক পর্যায়ে দুর্গাকে প্রায় একজন মেরেই ফেলছিল, তখন রায়ান বেড থেকে পড়ে গিয়ে সেই লোকের গলা পেঁচিয়ে তাকে মেরে ফেলে। পরের দিন আমরা দেখি যারা রায়ানকে মারার চেষ্টা করেছিল তাদের লাশ রায়ান সেতুর বাড়ির সামনে ঝুলিয়ে রাখে।
এটা দেখে তার ছোট দুই ভাই আতঙ্কিত হয়ে ওঠে। এরপর রায়ান, দুর্গা, শেখর এবং ক্লিনিকে সেই ডাক্তার একটা নিরাপদ কনস্ট্রাকশন বিল্ডিং এ আশ্রয় নেয়। সেখানে কথোপকথনের মাধ্যমে জানা যায় যে দুর্গাকে যারা তুলে নিয়ে গেছিল তারা তাকে রেপ করে ফেরত পাঠায়। এটা শুনে রায়ানের মনে তার বোনের প্রতিশোধ নেওয়ার প্রবল ইচ্ছা জাগে। শেখর ভাই রায়ানকে তার ভাইদের সাথে কথা বলার পরামর্শ দেয়, কিন্তু রায়ান জানায় যে সে তার সাথে যা হয়েছে তার জন্য ক্ষমা করলেও তার বোনের সাথে যা হয়েছে তার জন্য তারা তাকে ক্ষমা করবে না। পরবর্তী দৃশ্যে দেখা যায় শেখর ভাই সেতুর সাথে দেখা করতে গিয়েছে রায়ানের নির্দেশে। সেখানে গিয়ে সে জানায় যে রায়ান তাকে একটা প্রস্তাব দিয়েছে। দুর্গাকে যে রেপ করেছে অর্থাৎ সেতুর ডান হাত গুরু, সে যদি গুরুকে তার হাতে তুলে দেয় তাহলে এই ঝামেলা এখানেই শেষ। কিন্তু সেতু রাজি না হয়ে উল্টো রায়ান এবং শেখরকেই হুমকি দেয়। ঠিক সেই মুহূর্তে সেতুর ফোনে একটা কল আসে, যেখানে সে জানতে পারে তার তৃতীয় স্ত্রী কিডন্যাপ। শেখর ভাইকে যদি নিরাপদে ফেরত না পাঠায় তাহলে তার স্ত্রী আর ফিরবে না। এই ভয়ে সেতু শেখর ভাইকে ছেড়ে দেয় এবং গুরুর উপর খুব চটে যায়। অন্যদিকে সেতুর প্রথম স্ত্রী খুব বেশি খুশি হয়ে ওঠে, যেহেতু তার দ্বিতীয় স্ত্রী কিডন্যাপ হয়েছে। পরের দিন সেতুর লোকজন গুরুকে নিয়ে রায়ানের হাতে তুলে দিতে চায়, যাতে তার দ্বিতীয় স্ত্রীকে উদ্ধার করা সম্ভব হয়। কিন্তু রায়ান গুরুকে নিয়ে চলে যায় এবং তার স্ত্রীকে ছেড়ে দেয় না। সেতু যখন এসব খবর শুনে খুবই উত্তেজিত হয়ে পড়ে এবং সে মনে করে তার ডান হাত এবং স্ত্রী সে দুটোকেই হারিয়েছে। তবে হঠাৎ করে সেতুর ফোনে আবার একটি কল আসে অন্য একটি নাম্বার থেকে, যেখানে সে জানতে পারে যে তার দ্বিতীয় স্ত্রী সুরক্ষিত আছে, অর্থাৎ রায়ান তার প্রতিশ্রুতি অনুযায়ী তাকে ছেড়ে দিয়েছে। তারপর আমরা দেখতে পাই সেই কনস্ট্রাকশন বিল্ডিং এ রায়ান, দুর্গা তারা গুরুকে চেয়ারের মধ্যে বেঁধে রেখেছে এবং দুর্গা তার প্রতিশোধ নেওয়ার জন্য এক কোপ দিয়ে প্রথমে গুরুর প্রথম পা আলগা করে ফেলে এবং আরেক কোপ দিয়ে তাকে একদম হত্যা করে ফেলে। আর এদিকে আমরা দেখতে পাই রায়ানের ছোট ভাই মানিক খুব ভয়ের মধ্যে আছে এবং সে শেখর ভাইকে ফোন দিয়ে বলে যে সে তার বড় ভাই রায়ানের সাথে কথা বলতে চায় এবং তার কাছে ক্ষমা চায়। শেখর ভাই যদিও বলে যে সে এখন আর কিভাবে তাকে বিশ্বাস করবে, কিন্তু তারপর সে দুর্গার সাথে এই ব্যাপারে কথা বলে যে তার ছোট ভাই রায়ানের সাথে কথা বলছে। যখন মানিক এই কথাগুলো শেখরের কাছে বলে তখন এই কথাগুলো পাশে থেকে সেতু ভাই শুটে ফেলে এবং সে তখন সেই মুহূর্তে মানিককে মারার জন্য ছুরি নিয়ে আসে। কিন্তু যখন সে মারতে যাবে তখন মানিকের ফোনে আরেকটা কল আসে এবং তখন সে মানিককে সেই ফোনটা তুলতে বলে, কিন্তু মানিকাম বলে যে সে পরে কথা বলবে। সে সেতু ভাইকে বলে যে বাইরে একটা কাজ আছে, সেখানে যেতে হবে, অর্থাৎ সে শেখর ভাইয়ের সাথে দেখা করতে যাবে। এটা যখন সেতু ভাই বুঝতে পারে তখন সে তাকে বলে যে হাতের কাজটা আগে শেষ কর, পরে যাওয়া যাক। আর ঠিক তখনই সে ওখান থেকে বেরিয়ে যায়। তারপর সেতু ভাই তার দলের লোকজনকে নিয়ে যেখানে শেখর আছে সেখানে চলে যায় এবং সেখানে সে শেখরকে আটকে রেখে তাকে টর্চার করে এবং তার থেকে রায়ান কোথায় আছে সেটা জানার চেষ্টা করে। শেখর রায়ানের ব্যাপারে কিছু না বললে সেখানেই সেতু তাকে মেরে ফেলে এবং পরের দিন শেখর ভাইয়ের লাশ রাস্তায় ঝুলিয়ে দেয়, যেভাবে রায়ান তার লোককে মেরে ঝুলিয়ে রেখেছে। রায়ান আর দুর্গা এটা থেকে খুবই কষ্ট পায়। আর ঠিক ওই মুহূর্তে পুলিশ এসে রায়ানকে তুলে ধরে নিয়ে যায়। তারপর দেখানো হয় পুলিশ কমিশনার রায়ানকে একটা অফার দেয়, সেটা হচ্ছে যে রায়ান এবং সেতু যাতে নিজেদের মধ্যে একটা কম্প্রোমাইজ করে নেয়, কারণ তাদের কারণে এলাকায় অনেক খুন এবং ঝামেলার সৃষ্টি হচ্ছে। এরপর আমরা দেখতে পাই এক গ্যারেজের মধ্যে পুলিশ কমিশনার সেতু এবং রায়ানের জন্য অপেক্ষা করছে। সেতু তার দলবল নিয়ে সেখানে আসলে কমিশনার তাকে বলে যে কম্প্রোমাইজ করার জন্য এখানে এত মানুষ নিয়ে আসার কি আছে। তখন সে তাদেরকে চলে যেতে পারে, কিন্তু পুলিশ অফিসার এবং কমিশনারের কথায় বোঝা যায় যে এখানে পুলিশ কমিশনারের প্ল্যান ছিল সেতু তাকে মেরে ফেলবে। যেহেতু সেতু এখানে তার দলের লোকজন নিয়ে এসেছে তাই কমিশনারের প্ল্যানটা আর এখানে কার্যকর হলো না। আমরা দেখি সেখানে রায়ান উপস্থিত হয় এবং রায়ানকে দেখে তার ছোট দুই ভাই তার পায়ে ধরে মাফ চায় এবং তাদেরকে মাফ করে দেয় এবং সেটা দেখে সেতু খুবই খুশি হওয়ার অভিনয় করে এবং এরকম অভিনয় করে যে এসব কিছু এখানে স্যাটেল হয়ে গিয়েছে। কিন্তু পরক্ষণেই তার এই কথার মাঝখানে বোঝা যায় যে তার ভাইরা আসলে রায়ানের সাথে আবার ধোঁকাবাজি করছে এবং তার কথা ধরে এরকম বোঝা যায় যে তারা এখনো সেতুর হয়েই কাজ করছে। তারপরে দেখা যায় যে গ্রামের কোনো এক উৎসবে সবাই মিলে তাদের সেই উৎসব উদযাপন করছে এবং সেখানে সবাই একই সাথে আনন্দ ভাগাভাগি করছে। ঠিক এক পর্যায়ে দুর্গাকে তার ছোট ভাই মানিকামকে জিজ্ঞাসা করে যে তুই ভাইয়ের সাথে কেন এরকম বিশ্বাসঘাতকতা করলি। এই বলেই সে তার পেটের মধ্যে ছুরি ঢুকিয়ে দেয়। দুর্গা তার বড় ভাইকে কতটা ভালোবাসে তা এই সিন দেখেই বোঝা যায়, কারণ তার ভাইয়ের উপর বিশ্বাসঘাতকতা করাটা সে মেনে নিতে পারেনি এবং এই কারণে সে তার নিজেরই ছোট ভাইকে মেরে ফেলে। এটা দেখে রায়ান বুঝতে পারে যে সেতুর লোকেরা তার উপর হামলা করার জন্য বসে আছে। সে সেখান থেকে তার বোনকে সেফ কোনো একটা জায়গায় পাঠিয়ে দেয়। আর ঠিক তখনই আমরা দেখতে পারি সেই দারুণ সিনেমাটোগ্রাফি এবং যেখানে রায়ানের ভয়ঙ্কর রূপটা আবার ফিরে আসে এবং সে একে একে সেতু সব লোককে মারতে থাকে। শেষ পর্যন্ত সেতু এবং রায়ানের মেজ ভাই মধ্যই থেকে যায়। তারা দুজন মিলে রায়ানের দিকে আক্রমণ করতে আসলে রায়ান তাদেরকে প্রতিহত করে এবং সেখানেই তাদের দুজনকে মেরে ফেলে। আর রায়ান সেতুকে একদম জ্বলন্ত আগুনে পুড়িয়ে মেরে ফেলে। শেষ দৃশ্যে এতটাই মর্মান্তক এবং ভয়াবহ ছিল যে না চাইতেও নিজের ছোট ভাইকে মারতে হচ্ছে। আর রায়ান তার নিজের ভাইকে মেরে এখানেই সবকিছু সমাপ্তি দেয়।
সিনটা তখনই ফ্ল্যাশব্যাকে চলে যায়, যেখানে কমিশনারের সাথে রায়ানের কথা হয়েছিল। তখন কমিশনার রায়ানকে একটা অফার দিয়েছিল যে সে যদি সেতুকে মারতে পারে তাহলে কমিশনার তাকে বিশাল অঙ্কের টাকা দেবে এবং অন্য জায়গায় সুখে শান্তিতে থাকার জন্য ব্যবস্থা করে দিবে। কিন্তু শেষ দিকে আমরা দেখতে পারি কমিশনার টাকা নিয়ে রায়ানের জন্য অপেক্ষা করছে, কিন্তু রায়ানও সেই টাকা নিতে আসে না, কারণ বুঝে গিয়েছিল যে কমিশনার সবকিছু শেষ হয়ে যাওয়ার পর রায়ানকেও মেরে ফেলবে। আর এটা কমিশনার যখন বুঝতে পারে যে রায়ান আসলেই খুব বুদ্ধিমান এবং সে আসলেই টাকা নিতে আসে নাই, তখন সে রায়ানকে ফোন দেয় এবং ফোন দিলে রায়ানের ফোন অফ থাকে। আর তখন সে বুঝে যায় রায়ান খুবই চালাক আর সে কখনো কমিশনারের সাথে দেখাও করবে না। তারপর আমরা দেখতে পারি মুথুর যে সন্তান হয়েছিল সেই সন্তানকে মেঘালয় আর নিজের কাছে রাখতে যাচ্ছে না, সে সেই বাচ্চাটিকে দুর্গার হাতে তুলে দেয়। দুর্গা ও রায়ান সেই বাচ্চাটিকে নিয়ে আবার এইসব ছেড়ে অন্য কোথাও চলে যায়। সিনেমাটি ঠিক যেখানে শুরু হয়েছিল, একটি শহর থেকে পালিয়ে এসে আরেক জায়গায় একটা নিরাপদ জীবনযাপন করার জন্য, সেভাবেই এইখান থেকে আবার অন্য একটা শহরে গিয়ে নিজেদের নিরাপদ একটা জীবনযাপনের জন্য রওনা হয় রায়ান এবং তার বোন দুর্গা। আর সিনেমাটা এখানেই শেষ হয়ে যায়। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি আমরা নতুন, কিন্তু আমরা সবসময় আপনাদের পাশে থাকব। আপনার মতামত বা কোনো প্রশ্ন থাকলে নিচের কমেন্ট সেকশনে জানাতে পারেন। আমরা সবসময় আপনার ফিডব্যাককে স্বাগত জানাই। ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন কোনো সিনেমার নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।